আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং আমি ফারিয়া শারমিন। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা এখন নেতাকর্মীদের অন্যতম দায়িত্ব বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তৃণমূল থেকে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে ছুটে যাচ্ছে বিএনপি। গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে মজবুত করছে। তারেক রহমান জানান, ইতোমধ্যেই নানা অভিযোগের প্রেক্ষিতে ৭,০০০-এরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। তারেক রহমান বলেন, বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটি দলের শক্তি বলে উল্লেখ করেন তিনি। নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ, ঐক্যবদ্ধ ও জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আলোচনা চলা অবস্থায় জামায়াতের কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এতে অহেতুক চাপ সৃষ্টি হচ্ছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, দেশের সমস্যা দেশের ভেতরেই আলোচনার মাধ্যমে সমাধান হবে। মির্জা ফখরুল জানান, রাজনৈতিক দল নিষিদ্ধ করা ও পিআর এর পক্ষে নয় বিএনপি। আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি এখনো। আলোচনা চলছিল, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করবে তারা রাজনৈতিকভাবেই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জনগণের ম্যান্ডেট দরকার বলেও জানান তিনি। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান জানিয়েছেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সব দলের মধ্যে যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে তা ধরে রাখতে হবে। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর সিরড্রাপ মিলনায়তনে গণতন্ত্র পুনর্গঠনের জন্য সংলাপ নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির এই সেমিনার। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, পারস্পরিক আস্থা না থাকলে সংস্কার কাজে আসবে না। আমি বিশ্বাস করি বাংলাদেশের সব রাজনৈতিক দল সে বিষয়ে ইতিমধ্যে একমত হয়েছে যে আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে চাই, যার মাধ্যমে বাংলাদেশের 13 কোটি ভোটারের মতামত প্রতিফলিত হবে। বাংলাদেশের ভোটাররা যাকে ভোট দেয় তারাই পরবর্তী সরকার গঠন। এটা নিয়ে তো মারামারি করার কিছু নেই। গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারে। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে পরাজিত শক্তির উত্থানের দ্বার উন্মোচিত হবে বলেও সতর্ক করেন আমির খসরু। যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক দেশ পাবো। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। সিঙ্গাপুর প্রজাতন্ত্রের অনাবাসিক হাই কমিশনার ডোরেক লো, হাই কমিশনার দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি অফিসার ডা আর্নদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বিকেল 4টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয়। বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমদ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ 2025 এবং নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ 2025-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের 43তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। এটির উদ্যোক্তা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের কাজে গতিশীলতা আনতে কমিশনের প্রস্তাবিত এই দুইটি আইন সংস্কারের অনুমোদন দিয়েছে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজকে গতিশীল করা এবং একে আরো এম্পাওয়ার করা আর একটা হচ্ছে যে আরেকটা লয়ের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন নির্বাচন কাজে তাদের কাজের অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। আগে যেরকম শাস্তির ক্ষেত্রে অনেক পুরো বিষয়টা স্পষ্ট ছিল না। সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনের আর কিছু করণীয় নেই। হাইকোর্টের রিটের বিষয়ে সিদ্ধান্ত নেবে উচ্চ আদালত। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে একথা জানান কমিশন সচিব আখতার আহমেদ। তিনি আরও জানান, আগামী মাসের শুরুতে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে কমিশন। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়ে হাইকোর্টে 14টি রিট হয়েছে। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। আজকে পর্যন্ত 14টা রিট হয়েছে বিভিন্ন জায়গা সম্পর্কে। এখন যেটা আদালতের এখতিয়ারাধীন বিষয়ে আমার মনে হয় যে কথা বলার এখতিয়ার এটা সাবজুডিস হবে। যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল, আমরাও আদালতের প্রতি আস্থাশীল। কাজে সেভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক, সে পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে ইসি। জাতীয় পার্টি আমন্ত্রণ পাবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। কোনো একটা রাজনৈতিক দলকে ডাকা হবে কিনা এটা সংলাপের বিষয়টা আপনার কমিশন এর অনুযায়ী সিদ্ধান্ত হবে। আমি রোববার অথবা সোমবারে যেদিন কমিশন মিটিং হবে, কমিশন মিটিং এটা সিদ্ধান্ত করবে, আমি তো সিদ্ধান্ত দিতে পারবো না। এ মাসেই নির্বাচনী সরঞ্জাম কেনা শেষ হবে বলেও জানান ইসি সচিব। ইউএনডিপির থেকে আমরা যে দুটো আইটেম পাবো সেটা হচ্ছে যে আপনার স্টাম্প প্যাড আর অমোচনীয় কালি, এটা সরবরাহ করবে উইদিন 15th of October। 8টা আইটেম আমরা লোকাল প্রকিউরমেন্টের জন্য ব্যবস্থা নিয়েছি, পৌঁছে গেছে অলমোস্ট 70% এবং আমরা সেপ্টেম্বরের ভিতরে বাকিটুকু পেয়ে যাব। তিনি আরও জানান, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আগামী সপ্তাহে চূড়ান্ত করবে কমিশন। 22 সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল নির্বাচনের প্রস্তুতি দেখতে ঢাকা সফর করবে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে তাঁবু টানিয়ে অবস্থান নেন নেতাকর্মীরা। পরে খুলনা বাগেরহাট মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। দাবিতে আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর অংশ হিসেবে আগামী 19 ও 20 গণস্বাক্ষর কর্মসূচি এবং 21 ও 22 সেপ্টেম্বর জেলা ও উপনির্বাচন অফিসের সামনে একইভাবে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। তারা একটা চূড়ান্ত গেজেট প্রকাশ করে 17 লক্ষ বাগেরহাটবাসীর উপরে একটা চূড়াঘাত করেছে। এই আঘাতের ফলে বাগেরহাটবাসী বুঝে উঠেছে এই আঘাতটা ছিল বাগেরহাটবাসীর জন্য অনাকাঙ্ক্ষিত। 4টি আসন পুনর্বহাল করতে হবে, তা না হলে আমরা এমন কর্মসূচি দেব, প্রয়োজন হলে আমাদেরকে গ্রেফতার করুন, কারাগারে নিন, তারপরে আমাদের আসন ফিরিয়ে দিন, তা না হলে আমরা রাজপথ থেকে কখনো ঘরে ফিরে যাব না। জুলাই হত্যাকাণ্ডে সেনা কর্মকর্তাদের আইনের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দায়ীদের শাস্তি দাবি করেছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার পরে এসব কথা বলেন নাহিদ ইসলাম। চিফ প্রসিকিউটর জানান, নাহিদ ইসলামের সাক্ষ্য বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
2024-এর 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঘটনা প্রবাহ তুলে ধরেন তিনি। নাহিদ বলেন, কিভাবে গোয়েন্দারা নানাভাবে চাপ প্রয়োগ করে আন্দোলন প্রত্যাহার করতে বলেছিল, নারকীয় হত্যাযজ্ঞের বর্ণনা উঠে আসে তার বক্তব্যে। আদালতে এসব ঘটনার জন্য শেখ হাসিনা সহ সামরিক বেসামরিক যেসব ব্যক্তিরা নির্দেশদাতা ও বাস্তবায়নকারীর ভূমিকায় ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নাহিদ। যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে, যাতে দেশবাসী, যারা আন্দোলনকারী, যারা আন্দোলনে হতাহত হয়েছে, তারা সবাই ন্যায় বিচার। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু 1 বছরের মধ্যেও গ্রেফতার করা হয় নাই এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ, আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি, আমি আজকেও এখানে নামসহ উল্লেখ করেছি। গুমের ঘটনায় এবং যারা অভ্যুত্থানে বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা অফিসাররা গুলি চালিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। এই বিষয়ে কোনো চাপ আছে কিনা আহ্বান জানাবো, যে কোনো প্রকার চাপ থাকলেও এগুলো যাতে বিবেচনায় না নিয়ে আইন ফলো করা হয় এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই মামলায় অভিযোগ প্রমাণের সামনের সারির যোদ্ধা হিসেবে নাহিদ ইসলামের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তিনি ছিলেন ফোরফ্রন্টের যোদ্ধা। এদিকে রামপুরে কার্নিশ থেকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। খান আলামিন, RTV, ঢাকা। শপথ নিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচিত প্রতিনিধিরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর কামরুল আহসান। এ সময় নির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু ও GS মজহারুল ইসলাম সহ 24 জন প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর পাশাপাশি জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ের আকসু ও চাকসু নির্বাচন 2025 উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। ডাকসু নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের মধ্য দিয়ে দেশে নির্বাচনের আবহাওয়া তৈরি হয়েছে। এই দুটো নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই এবং নির্বাচনটা দুটোই খুব ভালোভাবে হবে আমরা আশা করি। তাদের এক্সপিরিয়েন্সটি কিন্তু আমরা একটু শেয়ার করলাম, যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে। এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচনে এটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো, এই জন্যে তাদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবির প্যানেলে ঘোষণা করেছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির। সংগঠনটির ভিপি পদে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে মনোনয়ন দিয়েছে। সম্প্রীতি শিক্ষার্থী জোট নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় এই প্যানেল ঘোষণা করা হয়। এতে সহ সভাপতি পদে রয়েছেন ইব্রাহিম হোসেন রনি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য। এদিকে বিকেল 5টায় শেষ হয় মনোনয়নপত্র জমা। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। আমরা নিরলসভাবে কাজ করছি এবং শিক্ষার্থীদের
অধিকার আদায়ের অংশ হিসাবে আমরা ছাত্র সংগঠনগুলো থেকে আমরা অংশগ্রহণ করছি। আর যিনি বিপি হিসেবে নির্বাচন করবেন ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রনেতা রাজপথের লড়াকু সৈনিক ইব্রাহিম হোসেন রনি। চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ নির্বাচনের প্রচার চলছে। 11টি প্যানেল এবং স্বতন্ত্র মিলিয়ে 903 জন প্রার্থী দিনরাত পুরো ক্যাম্পাস জুড়ে প্রচার চালাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, চারুকলা অনুষদ ও একাডেমিক ভবন সংলগ্ন সড়কগুলোতে লিফলেট বিতরণ করেছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের মনোনীত প্রার্থীরা। এছাড়াও বিভিন্ন প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারে পিছিয়ে নেই। এদিকে রাকসুতে সাবেক 3 সমন্বয়ক আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা শিক্ষার্থীদের কাছে জুলাইয়ের প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব করার অঙ্গীকার করেছেন। প্রশাসনের কাছে আমাদের দাবি হচ্ছে প্রশাসন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন, যেখানে স্বচ্ছতা থাকবে। আমরা সবাই অবগত আছি যে ডাকসু এবং জাকসুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে। তো এই অভিযোগগুলো যেন না থাকে, আমরা যেন কোনো অভিযোগ করতে না পারি, প্রশাসনের কাছে আমার এতটুকুই আবেদন। আসলে দেখছি শিক্ষার্থীরা আমাদের যখন আমরা লিফলেট নিয়ে আমরা ভোট চাইতে যাচ্ছি, তারা কিন্তু আমাদেরকে সাদরে আসলে গ্রহণ করছেন। আসলে একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু আপনি দেখতে পাবেন। আসন্ন দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন মিথ্যা সংবাদ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে কুর্মিটোলায় সদর দপ্তরের অধিনায়ক সম্মেলনের পর সাংবাদিকদের এই কথা জানান তিনি। এসব অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের সত্য সংবাদ তুলে ধরার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া র্যাব, পুলিশ সহ বিভিন্ন বাহিনীতে অবসরপ্রাপ্তদের নিয়োগ রাষ্ট্রের প্রয়োজনেই দেওয়া হচ্ছে, এটাতে কোনো সমস্যা নেই বলে জানান তিনি। 5 জুলাইয়ের আগের যে র্যাবের যে কর্মকাণ্ড, ওটা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু র্যাবের কর্মকাণ্ড সবাই কিন্তু র্যাবের কর্মকাণ্ড প্রশংসা করে। এরা খুবই ভালোভাবে এখন তারা কাজ করে যাচ্ছে, তাদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো। স্পেশালি আমাকে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া ই দেয়, আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনছেন, পঞ্চগড়ের এলাকায় তো বুঝি কান্তাদি সব কটা ভুয়া মিশে, কোনোটা সত্যি না। ওরা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি, দেখা গেল সব মিথ্যা সংবাদ। যদি মিথ্যা সংবাদ পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয়, এটা আপনাদের কাউন্টার করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জাজ মোহাম্মদ আব্দুর রহমানের আদালতে এই আবেদন করা হয়। এর আগে ব্যবসায়ী থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের মোল্লাকে ভয়ভীতি দেখিয়ে 52 কোটি টাকা ঘুষ গ্রহণের দায়ে সাইফুজ্জামান ও তার স্ত্রী সহ মোট 10 জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানান সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম। এদিকে বাংলাদেশ রেলওয়ের 10টি মিটার গেজ ইঞ্জিন ক্রয় অনিয়মে সরকারের 322 কোটি টাকার রাজস্ব ক্ষতি সাধনে রেলওয়ের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর আলম চৌধুরী এবং সাবেক এডিজি হাসান মনসুরের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। আবার বলছি 1 কোটি 36 লাখ টাকা, 322 কোটি টাকার বেশি। সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025। মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার শতাধিক স্টল। ব্যবসায়ী নেতারা জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সক্ষমতা এবং বাণিজ্য সম্ভাবনার প্রতিফলন ঘটবে, পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য ফুটে উঠবে এই ফেয়ারের মাধ্যমে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। সার্কভুক্ত দেশগুলো নিজেদের বাণিজ্য সক্ষমতা, দেশগুলোর বহুমুখী পণ্য ও সম্ভাবনা তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 4 দিনব্যাপী চলবে এই মেলা। সার্কভুক্ত দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই আয়োজনে। বাংলাদেশের 17টির পাশাপাশি পাকিস্তানের 77টি, শ্রীলঙ্কার 1টি ও আফগানিস্তানের 5টি স্টলে বিভিন্ন পণ্য স্থান পেয়েছে মেলায়।
Pakistani talent, Pakistani entrepreneur, women. There are so many from Pakistan came here. We are so good in production. We are very happy to be here, and inshallah we will rock and we will do import and export in Pakistan in between Bangladesh, inshallah. এই ধরনের মেলা আঞ্চলিক ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে বলে জানিয়েছেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। আমাদের প্রায় $5 ট্রিলিয়ন ইকোনমি, এবং সেখানে আমরা আমাদের যে বিজনেস অনেক ছোট বিজনেস, এখানে এই সার্কটাকে আমি মনে করি যে আমাদের স্পিড আপ করা দরকার। অ্যাটলিস্ট বিজনেস টু বিজনেস আমরা সেটা বাড়াতে পারি। অ্যাজ এ প্রেসিডেন্ট অফ সার্কের প্রেসিডেন্ট হিসাবে আমি অনুরোধ করব সবাইকে যে আমরা কনসেন্ট্রেট করি যে আমাদের রিজনাল বিজনেসের উপরে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, দক্ষিণ এশিয়ার বাণিজ্য খাতকে এগিয়ে নিতে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করতে হবে। আমদানি রপ্তানি এবং ট্রেডাররা সেটা দেখে তাদের পছন্দ অনুযায়ী তারা এখানে সোর্স করার একটা সুযোগ পাবে। ঠিক আজকে এখন শুরু হলো, এই মুহূর্তে আমরা তো কোনো অ্যামাউন্ট বলতে পারবো না, তবে আমরা আশা করি যে এটা ভালো একটা ফল দিবে। অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন দেশি বিদেশি বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। মামলা থেকে অব্যাহতি পেতে এবার মহানগর দায়রা জজ আদালতে মিথ্যা তথ্য দিয়ে রিভিশন মামলা করেছেন মেধাবী প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ। তারেক রহমানের উপদেষ্টা পরিচয়ে প্রতারণা মামলায় চার্জ গঠন বাতিল বা অব্যাহতি পেতে 2 ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা করেন মিনহাজ। বহুরূপী প্রতারক মিনহাজের খবর জানাচ্ছেন AR বাদল। আলালকে আপনি দ্রুত as possible আপনি you should consider this name Mr. Said মোহাম্মদ আলাল, ওনাকে আপনি রাখবেন ওখানে। এটা দিস মাই এই ফোনালাপটি গণমাধ্যমে ভাইরাল হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতারক মিনহাজের বিরুদ্ধে মামলা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাধারণ সম্পাদক আইনজীবী মোহাম্মদ ইলতুৎমিশ সওদাগর অ্যানি। পরীক্ষা নিরীক্ষা তো হইলো, কিন্তু তারপরে আর দেখি কোনো খবর নাই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি তো আপনাদের অ্যাক্টিং চেয়ারপারসন গতকাল আমাকে ফোন দিয়েছিলেন। সেই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে হাইকোর্ট থেকে জামিন নেয় প্রতারক মিনহাজ। রিভিশন মামলায় মিনহাজ অভিযোগ করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে চার্জ গঠন করেছেন। রিভিশন মামলায় প্রতারক মিনহাজের অভিযোগ, রাজনৈতিক চাপে ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে শরীয়তপুরের নড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আশফাকুজ্জামান মিনহাজ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সেনাবাহিনী প্রধান, সবার নামেই উনি প্রতারণা করেছেন, এরকম অভিযোগ আমরা পেয়েছি। 27 মার্চ ভোরে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার মিনহাজের বিরুদ্ধে ঢাকায় মামলা দায়ের হয় বেলা 12টায়। যদিও রিভিশন মামলায় মিথ্যা তথ্য উপস্থাপন করেছে ভয়ঙ্কর এই অপরাধী। আদালতকে হয়রানি আর অপরাধ থেকে বাঁচতেই মিথ্যা তথ্য দিয়ে রিভিশন মামলা করেছেন প্রতারক মিনহাজ। এ প্রতারকের স্ত্রী পরিচয় দেয়া সহকারী সচিব জিনিয়া জিন্নাত কলকাঠি নাড়ছেন বলে মনে করেন এই আইনজীবী। রিভিশন মামলা বিজ্ঞ নিম্ন আদালত যেই অভিযোগ গঠন করলেন যে সেকশনে তার বিরুদ্ধে, ওইটা প্রপারলি হয় না তার বক্তব্য। এই প্রতারক মিনহাজ সে নিজেকে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সমন্বয়কারী এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উপদেষ্টা দাবি করেন এবং ওনাকে আশ্বস্ত করেন যদি ওনার সাথে যোগাযোগ রাখেন এবং ওনাকে আর্থিকভাবে লাভবান করেন, সেই ক্ষেত্রে আগামী দিনে এই মোয়াজ্জেম হোসেন আলাল সাহেবকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার করার জন্য সে সহযোগিতা করে। তারেক রহমানের উপদেষ্টা পরিচয়ে পদ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিষয়টি আদালতেই মোকাবেলা করবেন তিনি। মিথ্যা তথ্য দিয়ে রিভিশন মামলা দায়েরের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি প্রতারক মিনহাজকে। AR বাদল, RTV, ঢাকা। ইউসুবি অ্যাগ্রো CSR প্রকল্প ভরসার নতুন জানালার মাধ্যমে সারা দেশের 64 জেলায় প্রায় 14,000 কৃষককে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আওতায় কক্সবাজারে অনুষ্ঠিত হলো কৃষি উদ্যোক্তাদের সমাবেশ।
এতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা উদ্যোক্তারা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন, নতুন পরিকল্পনার কথা জানান এবং বিশেষজ্ঞদের কাছ থেকে দিক নির্দেশনা গ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান শরীফ জহির ও ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ উপস্থিত ছিলেন।